নমস্কার। গল্প সঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পরিণাম। সিসি বোস বরাবরই ওই যাকে বলে একটু মহৎ পূজারিনী গোছের ছিল, অর্থাৎ কিনা হিরো ওয়ার্শিপার। মেয়েলি কথায় বলা যেতে পারে শক্তের ভক্ত। তা না হলে ধরুন ছেলেবেলায় দেখতে শুনতেও মন্দ ছিল না। এতদিনে কবে ভালো ঘরে বিয়ে থা হয়ে সুখে স্বচ্ছন্দে ঘর কন্যা করতে পারত। ওই ঝোঁকটার জন্যই না এত বিপত্তি। আর আমাদের মনে হয় এর জন্যে ওর ঠাকুরদাই অনেকখানি দায়ী। তিনি যদি ওর নাম মাতঙ্গিনী জগদম্বা না হোক, কমলা, বিমলা, এমনকি রেবা, ইরা রাখতেন, তাহলেও এ ঝোঁকটা ওর হতো কিনা সন্দেহ। তিনি আদর করে এটি আমার মেম মেম নাতনি, আমার বিবি বিবি নাতনি বলে নাম রাখলেন সিসিলিয়া। একেবারে বিলিতি নাম। একটু বড় হতেই ওর মাথায় গেল যে যেহেতু পাড়ার বুচি পুঁটি খেদি খেন্তির সঙ্গে ওর নামে কোথাও মিল নেই, না আটপৌরে না পোশাকে, সেহেতু মানুষটাও ও একটু অসাধারণ। অতএব চালচলনটাও একটু ভিন্ন রকমের হওয়া চাই ওদের থেকে। তার উপর ও ঠাকুরদা অনেক বেশি বয়স অবধি ওর চুল রেখেছিলেন বব করে। ভালো বিলিতি অর্গান্ডির ফ্রক পরিয়েছিলেন, ফ্রক পরে বেড়াবার শোভন বয়সটা পার হয়ে যাবার পরও। তাতে করে ওর মেজাজটা গেল আরও বিগড়ে। ওর প্রথম প্রণয়ের ইতিহাস শুরু হয়েছিল 6 বছর বয়সে। পাড়াতে কেলো ছিল ছেলেদের সর্দার। পরের বাগানের পাঁচিল টপকে ফল চুরি করতে, পেয়ারার সরু ডালে এগিয়ে গিয়ে পেয়ারা পাড়তে এবং স্কুল পালাতে তার জুড়ি ছিল না এ পাড়ায়। বলা বাহুল্য, সিসি তার ভক্ত হয়ে উঠল। বিশেষ করে যেদিন কলকে ফুলের একটা অপলকা ডাল ভেঙে পড়তে পড়তে ও হঠাৎ পাশের নিম ডালটা ধরে নিজেকে সামলে নিলে, সেদিন সিসি ওর মার ঘরের মিটসেপ থেকে সন্দেশ চুরি করে না এনে দিয়ে পারল না। শেষ পর্যন্ত ধরা পড়ে মার খেলে, চুরি করার জন্য শুধু নয়, চুরি করে নিজে খাওয়ার জন্য। তবু কি জন্য অপরাধ এবং কার জন্য কিছুতেই বললে না। ভয় নেই, কেলোর বয়সও তখন 7-8। তবু হয়তো অনায়াসে সে দেবদাসের ভূমিকায় পৌঁছতে পারত, যদি না শিগগিরই কেলোর বাবা বদলি হয়ে কাঠিহারে চলে যেতেন। অতএব ও পর্বের ওইখানেই পরিসমাপ্তি। সিসির বিরহ ছিল 3-4 দিন। সে ভালো করে খায়নি, পড়েনি, মুখ শুকিয়ে শুকিয়ে বেরিয়েছিল। ওর মা মেয়ের এই ভাবান্তরের কারণ খুঁজে না পেয়ে স্বামীকে ডাক্তার দেখাবার পরামর্শ দেবেন ভাবছেন, এমন সময় সিসি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। এরপর বছর 2 খুব বিস্তৃত ইতিহাস জানা নেই। তবে পূজারিনীরা শ্রদ্ধাস্পদ ছাড়া বাঁচতে পারে না, সুতরাং পূজার পাত্র কেউ ছিল নিশ্চয়ই। আপনারা লক্ষ্য করে দেখবেন, পুরুষের মধ্যেও এই ধরনের চরিত্রের অভাব নেই। লতার মতো এরা সর্বদা শক্ত গাছের ডাল খোঁজে, তাদের আশ্রয় করে নিশ্চিন্ত হয়। তবে লতার সঙ্গে তফাৎ এই যে, লতা তার সমস্ত ভাত ছেড়ে দেয় মহিরুহকে, কিন্তু মানুষ লতাকে কিছুটা মহিরুহর ভারও বইতে হয়। কিছু ফায় ফরমাস খাটা, কিছু বকুনি বা মার খাওয়া, কিছু কিছু বা ঘরে বাইরে লাঞ্ছিত হওয়া, এসব সহ্য করতে হয় এবং আনন্দেই সহ্য করে ওরা। সেইটাই তাদের গর্ব ও সান্ত্বনা। সে যাই হোক, ইতিহাসটা যখন আবার স্পষ্ট হয়ে উঠল, তখন রঙ্গমঞ্চে দেখা দিল অশোক, পাড়ার বিখ্যাত তরুদির ছেলে। এই তরুদির কাজ ছিল বেলা 10টায় স্বামী আপিসে গেলে ও ছেলেমেয়েরা স্কুল গেলে
একবার বেরিয়ে পড়তেন রোদে। পাড়ার সমস্ত কেচ্ছা গৃহ হতে গৃহান্তরে সংগ্রহ ও বিতরণ করতে করতে একেবারে সিংহীদের পুকুরে স্নান করে বাড়ি ফিরতেন বেলা 3টে। তখন বিকেলের উনুনে আঁচ দিয়ে নিজের সকালের ঠান্ডা কড়কড়ে ভাত খেতে বসতেন। এর ভেতর ছেলে মেয়েদের দিকে তাকানোর সময় কই। স্বামীও অফিস থেকে বেরিয়ে লোহার বাজার ঘুরে বাড়ি আসতেন রাত 9টায়। সুতরাং অশোকের পাথরে 5 কিল। সে স্কুল যাওয়ার থেকে না যাওয়া দিনের সংখ্যাটা বাড়িয়ে ফেললে এবং ডাঙ্গুলি থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট প্রভৃতি সমস্ত রকম খেলাতেই অসাধারণ নৈপুণ্য অর্জন করে হিরো হয়ে উঠল। আরও বহু গুণ তার ছিল। পাড়ার সমস্ত দোকানে ধার করে খাবার খেত এবং বন্ধু বা স্তাবকদের খাওয়াতো। বলতো, ধরা পড়লে মার খাওয়াটা একদিনের, 1.5 মাস 2 মাস মিষ্টি খাওয়ার পর একদিন খাওয়া যায়। জানি দেনা তো বাবাকে শুধতেই হবে। এছাড়া স্কুলের মাইনে মেরে দেওয়া এবং মার বাক্স ভাঙা তো আছেই। সবচেয়ে 11 বছরের ছেলে যেদিন প্রকাশ্যে মাঠে দাঁড়িয়ে সিগারেট খেল, সেদিন থেকে মনে মনে পূজা না করে থাকতে পারলে না সিসি। কিন্তু ওর বরাতটাই এমনি। খুব বাড়াবাড়ি হতে অশোকের বাবা টনক নড়ল। তিনি ওকে রাঁচি না কোথাকার কোন স্কুলে পাঠিয়ে দিলেন। এবার বিষয়টা সামলাতে একটু বেশি সময় লাগলো, দিন 10 প্রায়। আপনারা বলবেন, এসব তো ছেলে মানুষই, কাজের কথাটা পারো তো বাপু। আমিও মেনে নিচ্ছি এসব ছেলে মানুষই। ছেলে মানুষই যেটা নয়, সেটা ওর শুরু হয়েছিল বছর 16 বয়সের সময়। তখনও ক্লাস 9-এ পড়ছে। মাঠে মাঠে ঘোরা বন্ধ হয়েছে বটে, কিন্তু স্কুল যাওয়া বা বন্ধুর বাড়ি যাওয়ার তো কোনো বাধা নেই। তাছাড়া মাঠের দিকে চেয়ে 2তলার বারান্দা কি 3তলার ছাদে দাঁড়িয়ে থাকা যায়। অর্থাৎ মাঠের বার্তা এসে পৌঁছয় অন্তঃপুরেও। কাজেই ওদের পাশের বাড়ির নতুন ভাড়াটে দত্তগিন্নির সঙ্গে যখন মায়ের খুব মাখামাখি শুরু হলো এবং সেই সুযোগে দত্তগিন্নির মেজ ছেলে নন্তুর আসা যাওয়ার বাধা রইল না, তখন সিসি অনায়াসে এই 6 ফুট লম্বা ছেলেটিকেই মাঠের অধুনা সমস্ত মারামারির নায়ক বলে চিনতে পারলে। নন্তুরও বোধহয় এই একই বয়স। তবু ঈশ্বর তাকে এমন অপরূপ স্বাস্থ্য ও শক্তি দিয়েছেন যে তাকে বয়সে অনেক বড় ভেবে ভক্তি শ্রদ্ধা করতে আটকাল না। ইতিমধ্যেই গুন্ডা বলে ওর নাম রটে গিয়েছিল পাড়ায়। যদিচ বিড়ি সিগারেট নন্তু আজও খায়নি এবং স্কুলেও খুব গবের ছাত্র নয় সে। যাদৃশী ভাবনা যস্য বুদ্ধির ভবতি তাদৃশী, এটুকু রূপান্তর অনায়াসে করা যেতে পারে, বিশেষ মেয়েদের বেলায়। সিসি বললে, তুমি তো শুনেছি পাটিগণিতে খুব পাকা, আমাকে একটু দেখিয়ে দেবে নন্তুদা? ওই ঘোড়ার ডিম, ঐকিক নিয়ম আর সুদ কষা ও কিছুতেই মাথায় ঢোকে না। নন্তুর মা হেসে বললেন, বেশ তো, তোরা একসঙ্গে বসে সন্ধেবেলা তো পড়তে পারিস। বলে গলা নামিয়ে সিসির মাকে চুপি চুপি বললেন, দেখতেই ওই রকম তেদ্ধা টাঙ্গা লম্বা, নইলে বয়স তো কিছুই না। বসগিন্নি বিগলিত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, সে আমরা দেখে বুঝতে পারি না, ওসব কথা আমার মাথাতেও যায়নি, তুমি যেমন খ্যাপা। হয়ে গেল বন্দোবস্ত পাকা। পড়ার ফলাফল যাই হোক, পড়াটা জমল খুব। অবশ্য সেজন্য সিসিকে মূল্যও কম দিতে হয়নি। চড় চাপড় গাঁটটা এটা ছিল নন্তুর আদরের মধ্যে। বল খেলে পায়ে ব্যথা করে এলে পা টিপে দিতে হতো। যথেষ্ট জোরে না দিতে পারলে লাঞ্ছনার শেষ থাকতো না। ব্যায়াম করে এলে পেশি শক্ত হয়ে যায়, তার জন্য মাসাজ করতে হয় কি করে শিখিয়ে দিয়েছিল নন্তু। কিন্তু ওর ওই বিশাল কঠিন দেহে কি করে মাসাজ করবে সিসি ভেবে পেত না। ঘামে হাত পিছলে যেত বারবার, অনেক সময় ইচ্ছে করেও।
কারণ হুমড়ি খেয়ে পিঠে পড়া যেত। পিছন থেকে ওর দেহের বলিষ্ঠতা অনুভব করতে পারত। সেজন্য রাগ করে নন্তু একদিন কামড়ে দিয়েছিল ওর আঙুলে। কেটে রক্ত বার হয়ে গিয়েছিল। সেটা জানলায় চিপটে গেছে বলে চালাতে হয়েছিল। বছরখানেক কাটবার পর দুই গিন্নিরই টনক নড়ল। তখন বোসগিন্নি দোষারোপ করেন দত্তগিন্নিকে, দত্তগিন্নি করেন বোসগিন্নিকে। সে যাই হোক, নন্তুর এ বাড়ি আসা এবং সিসির ও বাড়ি যাওয়া বন্ধ হল। তার ফলে গোটা পড়ার সময়টা চিঠি লিখতেই কেটে যেত রোজ। সে চিঠি পৌঁছে দেওয়ারও লোক পাওয়া যেত। পাড়ার অনেক মেয়েই নন্তুর এবং অনেক ছেলেই সিসির ফরমাস খাটবার জন্য আগ্রহান্বিত। ব্যাপারটা কতদূর গড়া তো বলা যায় না, কারণ নন্তুর আরও বহু ভক্তিমতী সেবিকা জুটল এবং সে খবর পেয়ে সিসি রেগে চিঠি দেওয়া বন্ধ করলে। তাতে কারুরই পড়াশোনাটা অবশ্য এগোলো না। দুজনেই সে বছর ফেল করলে। সিসি ফেল করে কিন্তু সত্যিই সামলে গেল। মন দিয়ে পড়ে পরের বছর আবার পাশ করলে ফার্স্ট ডিভিশনে। এই সময়ে অনেকগুলি বিয়ের সম্বন্ধ এসেছিল, এর আগেও। কিন্তু মেয়ে যখন পাশ করেনি তখন সিসির বাবার আঁচ ছিল যেমন তেমন খেতে পায়, চাকরি বাকরি করে এমন একটি ছেলে। সেরকম দু একটি খোঁজ আসেনি যে তা নয়, কিন্তু ওর মা বললেন, আমার সুন্দরী মেয়ের পাশে দাঁড়াবার মতো পাত্র চাই বাপু। হোঁদল কুতকুতে ধরে দিতে হবে এমন কি অরক্ষণা হয়েছে? ফলে কোনো সম্বন্ধেই পাকেনি। মেয়ে যখন একটা পাশ করলে বাপেরও আঁচ গেল বেড়ে। বললে, গ্রাজুয়েট হওয়া চাই ছেলে, দেশে জমি জায়গা কি শহরে বাড়ি ঘর থাকা চাই। দুটো পাশের পর স্থির হলো MA পাস জামাই হবে, কিংবা ডাক্তার কি ইঞ্জিনিয়ার। 3টে পাস অর্থাৎ BSc পাস করার পর মেয়ে বললে, সেদিন আর নেই বাবা যে তোমরা যা ধরে দেবে তাই পতি পরম গুরু বলে মেনে নেব আর সেবা করব। আমার পাত্র আমি নিজে খুঁজে নেব, সময় হলে নিজেই বলবো। ওসব বাজে লজ্জা আমার নেই। তথাস্তু। ভয়ে বাপ মা চুপ করে গেলেন। MSc পড়বার সময় সিসি আবিষ্কার করলে যে ওদের এক প্রফেসর এই 55 বছর বয়স পর্যন্ত বিয়ে করেননি, যথেষ্ট ইন্টারেস্টিং মেয়েদের দেখা পাননি বলে। অত্যন্ত সচ্চরিত্র, কোনো মেয়েই কোনোদিন টলাতে পারেনি। সিসি মনে মনে প্রতিজ্ঞা করলে এর ধ্যান ভাঙাতেই হবে, নইলে সিসিলিয়া নামই মিথ্যা তার। বান্ধবীরা বললে, ও কি রে, তোর কি প্রবৃত্তি, ও যে বুড়ো। হোক বুড়ো, জ্ঞান তপস্বী তো, শিবও তো বুড়ো ছিলেন, তবু তার জন্য উমা অপর্ণা হয়ে তপস্যা করেছিলেন। অতএব একটা অধ্যাপকের জীবনে যদি একটু সেবা, একটু মমতার ছোঁয়াচ দিতে পারি, সেটা কি আমার কম লাভ হবে মনে করিস? তবে সিসির তপস্যা উমার মতো কঠিন হল না। লেকচারের পর সবাই যখন বেরিয়ে যায়, সিসি এসে চেয়ারের কাছে দাঁড়ায়, প্রশ্ন করে 2-1টা। অধ্যাপক রায় যখন উৎসাহিত হয়ে ওকে সেই সব প্রশ্নের উত্তরে বিজ্ঞানের জটিল রহস্যগুলি বোঝাতে থাকেন, তখন গদগদ চিত্তে শোনে সিসি। বিস্ফারিত হয়ে থাকে ওর চোখ, দৃষ্টি হয়ে ওঠে একাগ্র। তাতে যেমন ফোটে শ্রদ্ধা, তেমনি বিস্ময়, আর ঠোঁট দুটি একটু ফাঁক হয়ে ভেতর থেকে শুভ্র সুন্দর দাঁতের আভাস উঁকি মারে, অর্থাৎ হাঁ করে শুনছে, এই ভাব ফুটিয়ে তোলে সমস্ত ভঙ্গিতে। ফল হলো অচিরাত। অধ্যাপক লেকচারের সময় ওকে ডেকে সামনে বসান, পড়ান শুধু যেন ওকে লক্ষ্য করি। তেমনি শ্রদ্ধা, তেমনি ঐকান্তিকতাই ফুটে ওঠে সিসির চোখে। তাতে আরো উৎসাহিত বোধ করেন রায়। একদিন পড়া শেষের প্রশ্নোত্তর বাসরে অধ্যাপক ঝোঁকের মাথায় ওর চিবুক ধরে নেড়ে দিলেন। পরের দিন ওর হাতটা ধরে মুঠো করে রইলেন। তারপরের দিন ঘরে ডেকে বললেন, তুমি আমার কাছে এখন থেকেই কিছু কিছু রিসার্চ করো,
তোমার মতো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পেলে আমি এই বয়সেও একটা কিছু দেওয়ার মতো দিয়ে যেতে পারি বিজ্ঞানের জগতে। এমনই শ্রদ্ধা, এমনই অনুসন্ধিৎসা না থাকলে হয়? মারি কুরিকে যদি না পেতেন তাহলে পিয়ের কুরি কিছু করতে পারতেন না? মারিরই কিছু হতো তাকে না পেলে? সিসি সলজ্জ বিনয়ে মাথা হেঁট করে বললে, আমি কি আপনার সঙ্গে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারবো? নিশ্চয়ই পারবে, তুমিই পারবে। কাল থেকেই শুরু করে দাও। কুরি দম্পতির উপমাটা খুবই ভালো হয়েছিল। হয়তো এ প্রণয় পর্বের পরিণতি তেমনই একটা কিছু হতো যদি না অত সহজে জয় করে সিসির আগ্রহটা কিছু স্তিমিত হয়ে আসত। ও সত্যি সত্যি মনে মনে যখন ভাবতে শুরু করেছে বৃদ্ধের সঙ্গে ঘর করতে গেলে কি কি অসুবিধায় পড়তে হবে, তখন হঠাৎ একদিন ওদের কলেজে রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে এক সাহিত্যিক সভাপতির সম্মান দেখে ওর মাথা গেল গুলিয়ে। তিনি এলেন যেন দিগ্বিজয়ীর মতো। সবাই এগিয়ে গিয়ে গাড়ি থেকে নামিয়ে আনলে তাকে। গলায় ফুলের মালা পরল। সভাপতি বরণ করতে গিয়ে ওদের এক নামজাদা অধ্যাপক কত কি স্তুতি করলেন। তাতে সবিনয়ে নুয়ে পড়লেন না সভাপতি, বরং প্রসন্ন স্মিত মুখে সেটাকে নিজের প্রাপ্যের মতো গ্রহণ করলেন। দেবতা যেমন ভক্তের পূজা গ্রহণ করেন তেমনই ভাবে। তারপর যখন তিনি বক্তৃতা করতে উঠলেন তখন কি নিস্তব্ধতা ও একাগ্রতা চারিদিকে। সকলে গলা বাড়িয়ে ঝুঁকে শ্রদ্ধার সঙ্গে শুনলে। তারও পরে সভা ভাঙলে অটোগ্রাফ নেওয়ার জন্য কি হুড়োহুড়ি সকলকার। সে কি ধাক্কাধাক্কি এবং কাড়াকাড়ি। খাতার সাদা পাতায় সামান্য একটা কালির আঁচড়ের জন্য। শুধু তো একটা নাম সই, তারই এত মূল্য। সিসি মন স্থির করে ফেললে সাহিত্যিককেই সে বাকি জীবনটা পূজা করবে। যদি সারা জীবনের জন্য কাউকে সঙ্গী করতেই হয় তো এমনি লোক বেছে নেওয়াই ভালো। পথ সে দেখতে পেয়েছে এবার, আর ভুল হবে না, আর এদিক ওদিক তাকাবে না সে। এ সাহিত্যিক অবশ্য ও স্বজাতি স্বঘর নন, তা না হোক, ওতে আর আজকাল আটকায় না। সে কিছু লাইব্রেরি থেকে আনিয়ে কিছু বা কিনে সেই সাহিত্যিকের সব বই পড়ে ফেললে। তারপর লিখলে এক দীর্ঘ চিঠি। ওর বিভিন্ন চরিত্র সম্বন্ধে ভদ্রলোক কথা সাহিত্যিক অর্থাৎ কিনা নোভেল লেখক নানা প্রশ্নের অজুহাতে অজস্র স্তুতি করে। সাহিত্যিকটির নাম, আসল নাম নাই বললুম, ধরা যাক সুদর্শন। সুদর্শন এতদিন সাহিত্য চর্চা করে বাংলাদেশের পাঠক পাঠিকা সম্বন্ধে যখন প্রায় হতাশ হয়ে পড়েছেন তখন এই চিঠি। এমন ভক্তিমতী পাঠিকা কখনো কেউ পেয়েছে কিনা সন্দেহ। সুদর্শন তো নয়ই। সুতরাং তিনিও দীর্ঘ চিঠি লিখলেন। এমনি চিঠি লেখালেখি বাড়তি নেই। তারপরেই সাক্ষাৎ। দেখা গেল সুদর্শন মৃতদার। বয়সও খুব বেশি নয়। একটি মেয়ে আছে, সে থাকে মামার বাড়ি। সিসি ওকে একদিন আহারের নিমন্ত্রণ জানালে বাড়িতে। তারপর চা পানের উপলক্ষে করলে আমন্ত্রণ। তারপর অকারণেই শুরু হলো ওর আশা। মাস দুই পরে উদ্দেশ্যটা সিসি খুলে বললে বাবার কাছে। ওর বাবার তখন রিটায়ার করার বয়স হয়ে গেছে। টেনে টুনে আর একটা বছর এক্সটেনশন পাবেন কিনা সন্দেহ। আশা করতে শুরু করেছিলেন কবে যে মেয়ে পাশ করে ভালো রকম একটা চাকরি খুঁজে নেবে। এমন সময় এই আকস্মিক আঘাত। এমনিতেই যথেষ্ট দুঃখিত হবার কথা। তারপর পাত্রের বিবরণ শুনে একেবারে অবাক, যাকে বলে বিমূঢ় হয়ে গেলেন। সাহিত্যিক? তোর কি মাথা খারাপ হয়েছে? তার মানে? মেয়ের মেজাজ সঙ্গে সঙ্গে সপ্তমে চড়ে উঠল। স্বর হয়ে গেল তীক্ষ্ণ। বাহ, এতদিন ধরে এত বেছে শেষকালে আর পাত্তর পেলি না? সাহিত্যিককে বিয়ে করবি? বাংলাদেশের সাহিত্যিক আবার সাহিত্যিক?
আসলে আবার পক্ষী। দেখ গে যা, হয়তো নেশা ভাঙ করে, তাও ধার করে। যা যা, ওসব পাগলামি ছাড়। সিসি বাধা পেলেই কঠিন হয়ে ওঠে। বললে, তোমার রুচির সঙ্গে আমার রুচি মেলবার পথ তো রাখুনি বাবা। কোনো মতে একটা পাশ করার পরেই যদি তোমার মতো কেরানিগিরিতে ঢুকিয়ে দিতে, তাহলে এতদিন কলম পিষে হয়তো তোমার মতোই রুচি হতো। মিছিমিছি এত লেখাপড়া শেখাতে গেলে কেন? সেইটাই দেখছি অন্যায় হয়ে গেছে। তিনিও গম্ভীর হয়ে বললেন, কেরানিগিরির পয়সাতে লেখাপড়া শিখেছ কেরানি বাপকে অপমান করবার জন্য, সেটা তখন ভাবিনি। আর লেখাপড়া শেখাতে চাওয়ার মতো রুচিটা অত বছর কেরানিগিরি করার পরও কি করে ছিল তাই ভাবি। ওই তো তোমার দোষ বাবা, সপ্তাহতেই বাঁকা বাঁকা কথা বলো। আমি কি তোমাকে অপমান করার জন্যই কথাটা বলেছি? না মা, তুমি সোজা কথাই বলেছ, আমি বাঁকা অর্থ করেছি। উনি চুপ করে যান, কিন্তু সিসি চুপ করে না। সুদর্শনকে সে বিয়ে করবেই, সে মন স্থির করেছে। বাবাও জানিয়ে দিলেন বিয়ে সে করতে পারে, কিন্তু বাবার কাছে এক পয়সা পাবার আশা যেন না করে, এখনো না, এর পরেও না। সে তো জানি বাবা, শুধু তাই কেন, কোনোদিন সাধ্যে কুলায় তো যে টাকাটা তুমি আমার পেছনে খরচ করেছো এতকাল, সেটাও শোধ দেবার চেষ্টা করব। সুদর্শনও অবশ্য টাকার কথা ভাবেনি। দুখানা বইয়ের কপিরাইট বেচে বিয়ের খরচটা জোগাড় করলেন। রেজিস্ট্রি করেই বিয়ে হলো, কিন্তু শাস্ত্রীয় অনুষ্ঠানের দিকে সুদর্শনের ঝোঁক বেশি বলে সেটাও হলো। ফলে বিয়ের আনুষ্ঠানিক আচারের জোগাড় করতে ও বরযাত্রী কন্যাযাত্রী খাওয়াতে খুব কম করেও 100-5 টাকা খরচা হয়ে গেল। এছাড়া বিয়ের দান ও গহনা কিছু, তাতেও 1002। সিসি কিছুই চায়নি, কিন্তু পুরনো চুড়ি ভেঙে যখন নতুন চুড়ি হলো এবং তার সঙ্গে এলো ভালো হার ও কানবালা, তখন আপত্তিও করলে না। সিসির বাবা খুশি হলেন না বটে, সিসি হল। বন্ধু বান্ধবরা অভিনন্দন জানালেন, সহপাঠিনীরা তো রীতিমতো ঈর্ষিত। ওর প্রতিপত্তি ও সম্মান যেন বেড়ে গেল অনেকখানি। ভুল করেনি সাহিত্যিককে বেছে নিয়ে, সে ঠিকই করেছে। এমনকি আত্মীয়রাও সকলেই যেন সম্ভ্রমের চোখে দেখছেন, অত বড় সাহিত্যিক হলো আমাদের জামাই। সিসির বরাত ভালো। বিবাহের পরের দিন যখন শাশুড়ি বধূবরণ করে তুললেন, তখনও সিসির মন্দ লাগলো না। একবারই লোক, বৌভাত, ফুলসজ্জার ভিড় ও কোলাহল সবটা মিলিয়ে উৎসবের নেশা লাগলো ওর মনে। বাঙালি গৃহস্থ ঘরের বধূ জীবন তো মন্দ নয়, বেশ একটা যেন নতুনত্ব আছে। এতকালকার একঘেয়ে জীবনের পর এ একটা বৈচিত্র্য বটে। কিন্তু বিবাহের পরও যখন দেখলে যে মাথায় কাপড় দিয়ে থাকতে হয়, শাশুড়ির কাছে বসে রান্নার জোগাড় দিতে হয়, খাওয়ার সময় তাকে হাওয়া করতে হয়, রাত্রে তিনি ঘরে শুতে গেলে তবে নিজের ঘরে আসবার অনুমতি মেলে, এবং সবচেয়ে স্বামী বাইরে বন্ধুবান্ধব ও ঘরে বই লেখা নিয়ে থাকতেই ভালোবাসেন, তখন সে যেন হাঁপিয়ে উঠল। একদিন সে বিদ্রোহ ঘোষণা করলে, ওগো শুনছ, আমি একটু বেরোবো। কোথায় তা জানি না, যেখানে হোক। সে আবার কি, সঙ্গে কে যাবে? মাকে বলেছ? সঙ্গে আবার কে যাবে? এতকাল কি কেউ সঙ্গে যেত? আমি একাই যাব। সেটা কি ঠিক হবে? মা কি ভাববেন? মা বাবা ওদের বলেছ? বলতে হয় তুমি বলো। ওরা কেমন একরকম করে তাকান এবং গম্ভীর হয়ে থাকেন, আমার ভালো লাগে না। হ্যাঁ, ওরা অতটা আধুনিকতা পছন্দ করেন না। তাহলে তুমি কিছু ব্যবস্থা করতে পারবে না? না, আসলে তুমিও পছন্দ করো না কোনো রকমের আধুনিকতা, রাগ করে বলে সিসি। নট অব দি মার্ক। তা যদি বলো তো তাই,
উৎকট আধুনিকতায় সুখ নেই, এই আমার বিশ্বাস। এ বিশ্বাস অভিজ্ঞতারই ফল। তাহলে আধুনিকাকে বিয়ে করলে কেন? ঠিক আমি তো করিনি, তুমিই করেছ। তখন বলনি কেন তোমার বাড়ির এই ধারা? তুমি তো জানতে চাওনি। রাগ করে দুমদুম করে পা ফেলে চলে গেল সিসি। দুদিন কথা কইলে না। কিন্তু সুদর্শন নির্বিকার। এমনিতেও তো তার টিকি দেখা যায় না। বাড়িতে যতক্ষণ থাকতো আগে তাও কমিয়ে দিলে। গভীর রাত্রিতে ফিরেও বই নিয়ে বসে থাকে ইজি চেয়ারে। অগত্যা সিসিকেই আবার ঝগড়ার সূত্রটা ধরতে হলো। এমন করে আমার দিন কাটে কি করে বলতে পারো? কি করব আমি তাই বলে দাও। সংসারে কাজের অভাব কি? মাকে একটু রিলিফ দাও না। আমি কি হাতা বেড়ি খুন্তি ধরবার জন্যই এতগুলো লেখাপড়া শিখেছিল? তবে কি শুধু বসে থাকবে বলে শিখেছিলে? ডিগ্রিটা কি আলস্যের চাপরাস? পুরুষরাও তো এতগুলো লেখাপড়া শেখে। তাদের তো খেটে খেতে আপত্তি হয় না, বা করলে চলে না। ও পয়সা রোজগারের কাজ সোজা, সবাই করতে পারে। বেশ, সেই সোজা কাজটাই করো। টাকা যদি রোজগার করতে পারো তো আপত্তি নেই। খানিকটা গুম খেয়ে সিসি বললে, বিয়ে করবার সঙ্গে সঙ্গে যদি চাকরি করতে বেরোতে হয় তো লোকে কি বলবে? বাবা মা কি মনে করবেন? সবাই ভাববে যে এত বেছে বেছে খুব বিয়ে করলে সিসি পোষ। তাহলে ঘর সংসার দেখো। ইকুয়াল পার্টনারশিপ ইন লাইফ। দুজনকেই কিছু কিছু করতে হবে, জীবনের অংশীদার তো। সেই ঘর সংসার। তোমরা না বোহেমিয়ান লাইফ পছন্দ করো? কাব্য দেখে যেমন ভাবো, কবি তেমন নয় গো। আর তাছাড়া যদি তাই হবে তো বিয়ে করব কেন? বোহেমিয়ান লাইফে তো বন্ধনের কথা নেই। আমি যদি নিত্য নতুন স্ত্রীলোকের সঙ্গে প্রেম করে বেড়াই, তুমি সুখী হবে? তাছাড়া ওতে সুখ নেই। গৃহের শান্তি, সুখ স্বাচ্ছন্দ্য আলাদা জিনিস। বললে অনেক কথাই বলা যায়। খুব তো পার্টনারশিপের কথা বলছো। তোমার সঙ্গে সভা সমিতিতে যাওয়ার সময় তো আমায় ডাকো না সম্মানের ভাগ নিতে? দোহাই তোমার, সকল ব্যথার ব্যথী আমি হই, তুমি হও সব সুখের ভাগী। ওরকম রোমান্টিক প্রণয় আমার নেই, স্বীকার করছি। তাছাড়া দুজনেই যদি সভা সমিতি করে বেড়াই তো জীবনযাত্রাটা চলে কিসে? ধোপার হিসেব, গয়লার ফর্দ, মাসকাবারি বাজার, সংসারের জিনিসপত্র ঝেড়ে মুছে রাখা, খাদ্য খাবারগুলো নির্ভেজাল এবং পরিষ্কার হচ্ছে কিনা দেখা, রান্না, এর কোনোটাই তুচ্ছ নয়। জীবনের শুধু স্বাচ্ছন্দ্য তো নয়, প্রয়োজনের দিকও বটে ওগুলো। বালিগঞ্জের অতি আধুনিক ধনীদের দেখছি, আমার বন্ধু বান্ধবদের মতো অতি আধুনিক মধ্যবিত্তদেরও দেখছি। কেউই যে সুখী তা আমার মনে হয় না। বিদুষী বা শুধু মডার্ন স্ত্রীকে বিজ্ঞাপন করে বেড়ানোর মধ্যে বাহাদুরি আছে, কিন্তু সুখ নেই। তাদের ব্যক্তিগত জীবনের দিকে তাকিয়েও দেখেছি, একটু স্নেহের কাঙাল হয়ে থাকে সারা জীবন। থাক, ওসব বক্তৃতা শুনতে চাইনি। স্বার্থপর কাপুরুষ কোথাকার। এত যদি সেকেলে মন তোমার, তো মডার্ন মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন? পাড়া গাঁয়ের জঙ্গলি নোলক পরা মেয়ে আনতে পারোনি? দুজনেরই ভুল হয়েছে সিসি। আমি ভেবেছিলুম সায়েন্স পড়া মেয়ে জীবনটাকে ফ্যাশনের চোখে না দেখে তার সত্য মূল্য দেবে। অনেক ঝগড়া করেও কোনো ফল হয় না। অগত্যা কাজের অভাবে সংসারেই মন দিতে হয়। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা ও সেইখানেই অপেক্ষা করছিল। বাংলাদেশের সাহিত্যিকের আয় বাঁধা থাকে না, হঠাৎ আসে। সুতরাং তার উপর শ্বশুর শাশুড়ির আস্থা নেই। ওর দেওর 70 টাকা মাইনের চাকরিতে ঢুকেছে বলে তার খাতির এবং আদর দুই বেশি। অফিস যেতে হয় বলে সে কিছুই করে না। বাড়ি শুদ্ধ লোক তটস্থ। সুদর্শনকে সবাই বেকার ভাবে। সিসি দুই একবার বোঝাবার চেষ্টা করেছে যে 300 টাকার কম সংসারের খাওয়া দাওয়া চলে না যখন, এবং দেওরের 70 টাকার মধ্যে মাত্র 40 টাকা, অর্থাৎ বাড়ি ভাড়াটাই পাওয়া যায় শুধু,
তখন যেমন করেই হোক আর যেভাবেই হোক বাকিটা জোগাচ্ছে তার স্বামী। কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে, অশান্তিই বেড়েছে, খাতির বাড়েনি। তার উপর নিত্য অভাবেও সে ক্লান্ত হয়ে পড়েছে। সুদর্শনকে বললেই শোনে, বইয়ের বাজার বড্ড মন্দা, এই আর জোটাতে পারছি না। রেশন, তেল, ঘি, মাখন, বাজার, কাঠ, কয়লা, দুধ, এগুলোর সংস্থান করতেই নিত্য একটা যেন যুদ্ধ করতে হয়। স্নো পাউডার তো চুলোয় যাক, শাড়ি সায়াই দুষ্প্রাপ্য হয়ে ওঠে, পুরনো ভাঁড়ার খালি হয়। একদিন সিসি বাপের বাড়ি গিয়ে জোর করে কুমারী জীবনের কাপড়গুলো বার করে নিয়ে আসে, কিন্তু সেই বা কদিন। তার উপর স্বামীকেও সে পায় না। শিল্পী মাত্রই আত্মকেন্দ্রিক আর স্বার্থপর, এটা সে বুঝেছে। স্বামী শুধু যেন প্রয়োজনের জন্যই বিয়ে করেছিলেন, স্ত্রীরও যে প্রয়োজন আছে তা স্বীকার করেন না। আশেপাশের সামান্য কেরানিরাও তাদের স্ত্রীকে নিয়ে কত আদিক্ষেতা করে, আর সে ভাবতেও সিসির চোখে জল আসে। অবশেষে একদিন রেশন আনাও বন্ধ হয়। 2 মাস কোনো টাকা পায়নি কোথাও থেকে সুদর্শন। সিসিকে চিঠি লিখতে হলো বাবাকে, বাবা শখানেক টাকা ধার দিতে পারো, 15 দিনের মধ্যেই শোধ দেব। বাবা চিঠি লেখেন, বুঝেছি মা, এই 10 টাকা পাঠালুম, রেশনটা আনিয়ে নিও। চাকরি খুঁজছে এখন সিসি। গোটা 70 দরখাস্ত দিয়েছে, কোনো ফল হয়নি। ওর ইচ্ছা আছে চাকরি পেলে স্বামীকে নিয়ে আলাদা বাসা করবে, না হয় একাই কোথাও গিয়ে থাকবে। কিন্তু মুশকিল, হয়তো সেটা শেষ পর্যন্ত হয়ে উঠবে না, কারণ তাতে সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে, কিন্তু সম্মান নেই। লোকের বিদ্রূপ সওয়াটা বড় কঠিন, আর চেনা লোক নেই কোথায়। তবে চাকরিটা চাই, বাবাকে সে দেখিয়ে দেবে একবার। এতদিনে ও বুঝেছে পূজা যদি কাউকে করতেই হয় তো ভালো বিলিতি মার্চেন্ট অফিসের বড়বাবুকে। হায় রে, তাই যদি করত সে। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।